আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি ২১ রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, আজ রাজধানীতে জ্বলল বেশ কয়েকটি বাস। ঢাকা ১৮ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলার সময় এই বাসগুলোতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাসে আগুন দেওয়ার ঘটনার বিষয়টি জানতে আমরা আসলে কথা বলেছিলাম পুলিশের সঙ্গে। পুলিশ জানিয়েছে যে যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে সেই অপচেষ্টার বা সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাসগুলোতে আগুন দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকেও একটি প্রতিক্রিয়া এসেছে। সেই প্রতিক্রিয়ায় তারা বলেছে যে ক্ষমতাসীনরাই আসলে বাসে আগুন দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। রাজনীতিতে কি আবারও আসলে এই বাসে আগুন দেওয়ার ঘটনাটা নিশ্চয়ই অশনি সংকট রাজনীতিতে। আমরা আজ এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি আবারও আগুন সন্ত্রাস। আমাদের আজকের অতিথি আমাদের স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান। হাবিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আমাদের আরেকজন অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। আহমদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। প্রিন্স ভাই, আপনাকে স্বাগত জানাই। আমি শুরু করব প্রিন্স ভাইকে দিয়েই। প্রিন্স ভাই, আপনার কাছে জানতে চাইব যে আজকের এই যে রাজনীতিতে হঠাৎ উত্তাপ, রাজনীতির মাঠে এই যে আবারও আগুন সন্ত্রাস, নিশ্চয়ই রাজনীতির যোগ আপনি দেখছেন। আপনার বিশ্লেষণ জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। আসলে যে বিষয়টা নিয়ে আপনি শুরু করলেন, আমার বিবেচনায় যদি বলেন যে হ্যাঁ, এটা ঠিকই যে আজকে উপনির্বাচন ছিল একাধিক এবং একটা সামগ্রিকভাবে পরিস্থিতি কিছু ঘুমট অবস্থা বিরাজ করছিল না তা না। এবং বিশেষ করে কতগুলো ঘটনাকে ঘিরে বিদেশে অবস্থানরত অনেকেই নানা ধরনের কথাবার্তাই দেশে অবস্থানরত রাজনীতিবিদদের বাইরেও আমরা সেই কথাগুলো শুনতে পাচ্ছিলাম। তাতে কিছুটা উত্তেজনা যে ছিল না তা না, কিন্তু আমার ব্যক্তিগত বিবেচনায় যে এইরকম একটা ঘটনা হঠাৎ করে মানে প্রায় একই সাথে না হলেও একই ধরনের এ ধরনের বাসের উপরে কি বলে যে আগুন দেওয়া হবে, এটি ব্যক্তিগতভাবে আমারও ভাবনায় ছিল না। আমি জানি না অন্যদের ভাবনায় ছিল কিনা। আমার বিবেচনায় পরিস্থিতির যে গতিমুখ চলছিল তাতে এটাকে কিছুটা আকস্মিকতাই বলা চলে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটি একটি আমার বিবেচনা। ২ নম্বর আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার কথা। দেখুন, আমি যতটুকু খবর রাখার চেষ্টা করেছি, যদিও আমার অন্য ব্যস্ততার কারণে বিস্তারিত হয়তো জানতে পারিনি, কিন্তু যতটুকু খবর রাখার চেষ্টা করেছি যে বাংলাদেশে এটা অনেকদিন ধরে একটা চল হয়ে দাঁড়িয়েছে। একটা ঘটনা ঘটলেই সাথে সাথেই পক্ষ বিপক্ষ দোষারোপটা একটা প্রধান হয়, কিন্তু এটা একটা সন্ত্রাসী ঘটনা। যেই সন্ত্রাস করুক, সেটা আপনি হন আর আমি হন, সেটা তো আগের বিষয় না। বিষয় হচ্ছে সন্ত্রাসীদের দ্রুত ধরার কাজটা করা দরকার, সেটি হওয়া দরকার বলে আমি মনে করি। ৩ নম্বর একটু বিবেচনা করা দরকার, যেটা আমরা অনেকদিন ধরে এটা দেখছিলাম যে আমাদের পুলিশ, র্যাব সহ নানা ধরনের বাহিনী আছে, তাদের নানা ধরনের আধিপত্য আমরা দেখছি। তারা নাকি সবকিছুই জানে, সবকিছু খুঁজে বের করতে পারে। তো এই ধরনের একটা ঘটনা যখন একই ধরনের হামলাগুলো পরিচালিত হচ্ছে, তারা একেবারেই কোনো কিছু জানতে পারলো না, এটা আমার কাছে একটু মানে কি বলো যে তার মানে তাদের ভূমিকা নিয়েও বা তাদের যে নেটওয়ার্ক তারা যেটা দাবি করে সে ব্যাপারেও কিন্তু একটা প্রশ্ন সামনে চলে এসেছে। সুতরাং এই ঘটনাগুলো রয়েছে। সুতরাং আমি মনে করি হ্যাঁ, এটা নিয়ে যে উত্তেজনা, কিন্তু এইটা নিয়ে খুব একটা বড় উত্তেজনা এবং মেলা কিছু ঘটছে সেটা আমার কাছে এখনো বিবেচনা বিষয় না। বিবেচনা এই কারণে, কারণ রাজনীতির গতিমুখ যদি বিবেচনা করতাম, ধরুন আমি সেই বিবেচনার অনেক পয়েন্ট বলা যায় এখানে, তার একটা কথাও যদি বেছে নিই এই নির্বাচনকে সামনে রেখে, এটা তো আজকে আবারও প্রমাণ হলো যে বাংলাদেশে পুরো নির্বাচন ব্যবস্থা ফেল করে গেছে। কারণ নির্বাচনের প্রধান বিষয় যদি এটা মনে করা হয় মানুষ তার ভোটাধিকার নিশ্চিত করা, তারা যারা দায়িত্ব পালন করতেছে তারাও ফেল, জনগণ উৎসাহ হারিয়ে ফেলেছে। সুতরাং এইখানে নতুন করে ভাবা দরকার
কিন্তু এই মানুষ যে তারা ফুঁসে উঠে কিছু একটা করবেন সেই পরিস্থিতি নাই। সুতরাং এইখানে কয়েকটা ঘটনার মধ্য দিয়ে যে বড় কিছু সামনে চলে আসবে বা রাজনীতির একটা আমরা তো এক ধরনের নিরুত্তাপ রাজনীতি দেখছিলাম গত কয়েক বছরে। হঠাৎ করে এই যে এরকম উত্তেজনা, এই ধরনের আগুন সন্ত্রাস, তো এইখানে কি আপনি রাজনীতির কোনো যোগ দেখছেন আজকের ঘটনায়? না, আমাকে যদি বলেন যে রাজনীতি বলতে যদি নীতিনিষ্ঠ সুস্থ রাজনীতি বলেন, আমি তার তো যোগসূত্র দেখতে পারি না। যদি বলছি এই কারণে, কারণ ঘটনা এখন উন্মোচিত না। ঘটনা উন্মোচিত হওয়ার পরে যদি দেখা যায় তাহলে সেইটাকে ধরতে হবে এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। সুতরাং এটাকে আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে দেখি না এবং এটাকে রাজনীতির উত্তেজনার কোনো কারণ নেই। বরঞ্চ বাংলাদেশে অনেকদিন ধরে কি দেখে আসছি যে যখন মানুষের সামনে কতগুলো ন্যায্য ইস্যু আসে, ন্যায্য ইস্যু কি, আপনি তখন মানুষের দুরবস্থা বিরাজ করছে, কোভিড আবার বেড়ে যাচ্ছে, মানুষের একেবারে কি বলে জীবনের নাবিশ্বাস উঠে যাচ্ছে, নারী নির্যাতন একটা ভয়াবহ রূপ নিয়েছে, আদিবাসীদের উপর ওই অঞ্চলে নানা ধরনের অত্যাচার আমরা দেখতে পাচ্ছি, আমাদের পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যে নানামুখী সংকট, দ্রব্যমূল্য বেড়ে চলেছে। এই সংকটের সময়ে বরঞ্চ এ ধরনের ঘটনা মানুষের সামনে এনে যে আসল যে এজেন্ডা আমাদের বিবেচনায় রাজনীতির সেই প্রধান এজেন্ডা রাখা হবে না। একইভাবে বলছি, ধরুন নির্বাচনকে ঘিরে প্রধান এজেন্ডা কোনটা হওয়া উচিত? রাজনীতির এজেন্ডা উচিত আজকে পুরো নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জায়গায় যেতে হবে। তাহলে সেটি আর কিন্তু চোখের সামনে থাকছে না। সুতরাং এটাকে আমি বলি অপরাজনীতির কিছু উত্তেজনা আপনি দেখতে পারেন, কিন্তু এখানে আমি ব্যক্তিগতভাবে রাজনীতির কোনো উত্তেজনা দেখছি না। যদি আমরা এটাকে উত্তাপ ছড়ানোর চেষ্টা করতে পারি, কিন্তু খুব একটা কিছু আমি দেখছি না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ঘটনার সাথে যারাই জড়িত আছে নির্মোহভাবে এটাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সাথে এ ধরনের একটা ঘটনা ঘটলো, আমাদের নানা ধরনের এজেন্সি তারা এত খোঁজ খবর রাখে, তারা কেন এখানে ফেল করলো সেই বিষয়টা বুঝে ধরা দরকার এবং ভালো করে বুঝ করা দরকার যে আসলে যারা এটা ঘটাচ্ছে তাদের আলটিমেট উদ্দেশ্য কি। সেটা বোধহয় আমার বিবেচনায় এখনো তার উত্তরের সময় এসেছে বলে আমার কাছে মনে হয় না। জি, যাব জনাব হাবিবুর রহমান হাবিবের কাছে। হাবিব ভাই, নিশ্চয়ই আপনি আজকে ঘটনায় চোখ রেখেছেন, আপনার কাছে জানবো যে আপনারা আজকে প্রতিক্রিয়া জানিয়েছেন যে এটি ক্ষমতাসীনদের কাজ, অথচ ওই সময় বিএনপির একটি মিছিল ছিল পল্টনে, তার কিছুক্ষণ পরে ঘণ্টাখানেকের মধ্যেই একটি পল্টনে গাড়ি পোড়ানোর ঘটনা, তারপরে রাজধানীর অন্যান্য জায়গায়। পুলিশ বলছে যে যারা নির্বাচন বানচালের চেষ্টা করেছিল তাদেরই ঘটনা। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ছিল। আপনার বিশ্লেষণ জানবো। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে একুশে টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখছেন দেশে বিদেশে, তাদের সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচককে আমার শুভেচ্ছা। আমি এই প্রশ্নের উত্তরের আগে একটি কথা বলতে চাই যে এটা অত্যন্ত আপত্তিকর কথা যে বিএনপি নির্বাচন বানচাল করতে গিয়েছিল। খুবই আপত্তিকর কথা। এটা কি নির্বাচন যেটা বানচাল হবে? এই যে পুলিশের লোকজন এই যে মিথ্যা কথা বলে, এই যে চোখের সামনে আজকে আমাদের আমি ছিলাম উত্তরা প্রার্থীর ওখানে ছিলাম, কত লোককে মেরেছে, এটাকে নির্বাচন বলে? পুলিশকে তার দায়িত্ব পালন করে? 400 গজের ভিতরে মানুষ ভোটার ছাড়া যাওয়া নিষেধ। মনে হচ্ছে যে জনসভা, প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে জনসভা, 1000, 1500, 500, 700 লোক, তার ওই এলাকার ভোটারও না, বাইরের লোক। ভোট হলো কত? 75,820। আর ধানসির ভোট হলো 5,369। অন্তত 117টা কেন্দ্রে কয়েক লক্ষ মানুষ ছিল। কই থেকে আসলো? এটাকে নির্বাচন বলে? এটি কি প্রশাসনের কাজ? প্রশাসনের সামনে পিটিয়ে আমাদের এজেন্টদেরকে বের করে দিল, একজন দুজন, অনেককে। প্রশাসন তো নির্বিকার। এই যে মিথ্যা মামলা দিল, নিজেরা অফিস পুড়িয়ে নিজেরা মিথ্যা মামলা 325 জনকে আসামি করলো, করে এলাকা ছাড়া করে দিল প্রশাসন। আমার ওখানে নিজেরা, আমি তো নিজের দায়িত্ব নিয়ে বলছি, আমার ওখানে প্রশাসনের লোক নিজেরা আমার নির্বাচনী এলাকায় 3টা জায়গায় নিজেরা আগুন দিল, গুলি করলো এবং তারা চেয়ার টেবিল ভাঙলো। প্রশাসন নিজে। আওয়ামী লীগ রাত 15-12টার সময় যায়নি। আমার 2 থানার এক এলাকার থেকে দূরত্ব 20-25 কিলোমিটার, সেই থানার এই থানার 2 থানা মিলে আসামি দিল। লজ্জা করে না প্রশাসনের সাথে কথা বলতে? 2018 সালের নির্বাচনে সারা রাত ধরে ভোট কেটে দিল। আমার 2 থানায় 6টা মামলা দিল, 300 আসামি করলো, প্রায় 50 জন লোককে গ্রেপ্তার করলো। যত অপকর্ম হতো তো প্রশাসন, পুলিশ।
এত কিছু তারা পারে, তারা এই ঠেকাতে পারে না। আমরা তো নির্বাচন করলে উত্তরা, এখানে আমরা কোন কারণে আসবো? এই হলো প্রথম কথা। দ্বিতীয়ত কথা হলো যে মিছিল, হ্যাঁ এখানে যদি ভোটই হতো, এখন ভোটের রেজাল্ট কি, মানে এটা তো আমি হলফ করে বলতে পারি, বাংলাদেশে এমন কোনো মানুষ না, শয়তানও তো দায় নিবে না যে কাজীপুরে 1,88,325 ভোট পেয়েছে ধানের শেষ কি নৌকা, আর ধানের শেষ ভোট পেয়েছে 468টা। 1,88,325টা ভোট হতে পারে, হতে পারে, ভোট শোনার মানুষ যেতে পারে, গিয়েছে মানুষ, প্রশাসনের চোখ নাই, তখন দেখে না। এই প্রধান নির্বাচন কমিশনার একেবারে মিথ্যাবাদী, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মিথ্যাবাদী। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আমার ওখানে নির্বাচনের দিন, নির্বাচনের আগের দিন 23 তারিখে আপনার সার্কিট হাউসে এসপি ছিল, ডিসি ছিল, আপনার নির্বাচন রিটার্নিং অফিসার ছিল, সবাই ছিল। আমাকে উনি বললেন যে নির্বাচন সুষ্ঠু হবে, আপনি চিন্তা করবেন না, প্রধান নির্বাচন কমিশনার। আমি বললাম যে নির্বাচন সুষ্ঠু হবে, এইটা ধন্যবাদ আপনাকে দেওয়ার আগে দুইটা ধন্যবাদ দেবো আপনাকে। একটা হলো যে আমি এই দেশে একমাত্র আমি এই দেশে টেলিভিশনে বলে 9টা 8টা থেকে ভোট শিফট করে 9টার থেকে 5টা করতে বলেছি, 8টার থেকে 4টার পরিবর্তে। কেন? যে সকালবেলা ব্যালট পেপার জন্য কেন্দ্রে পৌঁছান। এই সরকারের কাছে, পুলিশের কাছে, নির্বাচন কর্মকর্তার কাছে ব্যালট পেপার নিরাপদ না, রাতের বেলা গেলে ওরা সিল মারবে। অর্থাৎ 9টার থেকে আপনার অ্যারেঞ্জমেন্ট করবেন। এই জন্য প্রথম আপনি আমার দাবিটা মেনে নিয়েছেন, বিভিন্ন পৌরসভায় আপনি সকালবেলা ব্যালট পেপার পাঠাচ্ছেন। আমার এখানেও রিটার্নিং অফিসারকে অনুরোধ করেছিলাম যে আমার এখানে যেহেতু আমার কারণেই যেহেতু 9টা থেকে 5টা করছে, অতএব ব্যালট পেপার সকালবেলা যাওয়া হয়। আমি দেখলাম 2 থানার আয়োজন, প্রশাসনের পক্ষ থেকে সকালবেলা ব্যালট পেপার পাঠাবে। এই জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ। তবে আপনি যে নির্বাচন সুষ্ঠু করার কথা বলতেছেন না, আপনার এই কথা আমি বিশ্বাস করতে পারলাম, নিতে পারলাম। কেন? বলে আপনার তো ফোর্স নাই। এই যে চিফ সাহেব বসে আছে না, উনি গত বছর নির্বাচন, এইভাবে বললাম, উনি গত বছর আমার 2018 সালের নির্বাচনে আমার 2টা থানা 6টা মামলাতে মিথ্যা মামলা, গায়েবী মামলা, কোনো ঘটনার সাথে আমরা জড়িত না। যে 300 লোককে আসামি করেছিল, প্রায় 40-50 গ্রেপ্তার করেছিল, এবং রাতের বেলা ভোট কেটে 99%, 98%, 87%, 97% ভোট দেখে দিয়েছিলাম। তো উনি যদি বলেন যে 26 তারিখ পর্যন্ত আমার কোনো লোক গ্রেপ্তার হবে না, আমার কোনো নেতা কোনো মামলা হবে না, উনি বললে আমি আশ্বস্ত হব। উনি বললেন, উঠে বললেন যে আমি কথা দিলাম যে এবার ভোট সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, আপনার কোনো লোকের নামে মামলা হবে না, কোনো মিথ্যা মামলা হবে না, কাউকে গ্রেপ্তার করা হবে না। আমি বললাম আশ্বস্ত হলাম। আমি বাড়ি গিয়ে পৌঁছানোর আগেই আমার বাড়ির কাছের একটা কেন্দ্রে আইজলতলা, সেখানে প্রশাসন নিজে গিয়ে গুলি করলো, চেয়ার ভাঙলো, পোস্টার পোড়ালো, ছিঁড়লো, গুলি করতে চলে গেল। আর একটু দূরে গিয়ে একই কাজ করলো। আমি আজকের ঘটনা বলি, এই প্রশাসনই তো করলো, করে আরেকটা থানায় গিয়ে ওরকম একটা মানে ওখানে 58 জন আসামি দিল। এই আসামি ওই আসামি, এই 2টা জায়গায় একটু দূরে। এবং সবচেয়ে মজার ব্যাপার, এখানে বাদী কিন্তু এলাকার লোক হলো না। আমার বাড়ির কাছে একটা বাদী হলো, যে প্রার্থী ছিল তার শালা, তার বাড়ি শুধু শেষ মানে প্রতিরাজপুরে। আর একটা বাদী হলো শহরে, সেটা মানিকগঞ্জ, আমার সলিমপুর বাদী। এলাকার লোক বাদী বলে, এই মিথ্যা সম্মান আমরা বাদী হব না, বাদী হলো বাইরের লোক, সাক্ষী হলো এলাকার লোক। পরে ওরা বলে ভাই আমরা কি সাক্ষী দেবো, ঘটনা তো আপনারা ঘটার নেই। তো এই তো প্রশাসন, এই প্রশাসন অনেক কথাই তো বলে, এই প্রশাসন বহু কথা বলে। প্রশাসন যদি সঠিক হতো তাহলে আজকে এই দেশে কি অবস্থা হতো? যদি এই দেশে বিচার থাকতো, ঘরে ঘরে ধর্ষণ হয়, এই দেশে বিচার থাকলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ পাচার হয়, আজকে যে কথা বলা হচ্ছে আগুন সন্ধ্যা। এই যে ধরেন 2015 সালের আমি তো 12 জানুয়ারি গ্রেপ্তার হয়ে গেলাম টকশো থেকে। টকশো থেকে আমাকে গ্রেপ্তার করে নিল আর মামলা দিল ভাটারা, গুলশান, বনানী থানায়। কী মামলা দিল? গাড়ি ভাঙচুরের মামলা। আমি গাড়ি ভাঙতে গিয়েছিলাম ওই থেকে, টকশো থেকে। রিমান্ডে নিল, রিমান্ডে নিয়ে কী ব্যাপারে কথা বলে যে আপনার বলতে হবে গাড়িতে আপনি আগুন দিয়েছেন, গাড়ি পুড়িয়েছেন, আগুন সন্ত্রাস করেছেন, উত্তর দিতে হবে। আমি বললাম দেখেন 5 লক্ষ টাকা করে যদি আমাকে রেগুলার দেন, সোনারগাঁ হলে খাবার নিয়ে আসেন আর এসি রুম করে দেন, আমি বলতে পারবো না, কারণ আমি জানি না তো, আমি তো টকশো থেকে অ্যারেস্ট হলাম, আমি কোথায় গাড়ি, কোন রোড আমি চিনি না। আবার আমাকে যদি আগুনের ভিতরে একবার জ্বালান আর পানির ভিতর থেকে চুবান, তাও আমি বলতে পারবো না, আমি জানি তো না, আমি তো ঘটনার সাথে সম্পৃক্তই না।
এই যে মিথ্যা মামলা 1 লক্ষ মামলা দিয়েছে আমাদের প্রায় 35 লক্ষ লোকের নামে, এই ইলেকশনের সাথে গায়েবী মামলা দিল, এই যে শত শত হাজার হাজার গায়েবী মামলা দিল, এই যে আমাদের 50 জন প্রার্থীকে আহত করলো, আমি হেলিকপ্টারে আসছিলাম গত বছর। আজকের ঘটনা আমি বলি, আজকের এই ঘটনা আওয়ামী লীগের অবস্থানে বিএনপির ক্ষমতা আছে ওখানে গিয়ে আগুন দেওয়া গাড়িতে? আওয়ামী লীগের অফিসে পাশে দিতে হয়েছে, বিএনপির ক্ষমতা আছে? এমনি তো আওয়ামী লীগের অফিস পাশে দিতে ভয় পায়, প্রেস ক্লাবের ওখানে যেটা হতে পারে। হ্যাঁ, আপনি এটা বলতেন ঘটনার পারিপার্শ্বিকতায় আমি জানি না সঠিক। বিএনপির অফিসে আশেপাশে হলে পরে কোনো কারণে না কারণে হয়তো কেউ দায় চাপান হলে দিতে পারে, বিএনপির ভেতরে অবাধ্য হলেও কিছু দিতে পারে, কিন্তু ওই সমস্ত জায়গায় দেওয়া সম্ভব না। আমরা দাউদকান্দিতে যে ঘটনা ঘটেছিল 2015 সালে, জামাত শিবির দূরে কথা, বিএনপির ক্ষমতা ছিল, রাতের বেলা তো রাস্তায় বেরোনো, বিএনপি কবরখানা থাকে, ঝড়ে জঙ্গল থাকে, সেখানে ওই গাড়িতে ওই যে বাস আসতেছে পুলিশ প্রোটেকশনের মধ্যে, সে বাসে কারা আগুন দিয়েছিল। তো যত অপকর্ম এই দেশে, গাড়ি পোড়ানো বলেন, এই যে মিথ্যা মামলা দেওয়া বলেন, এ সমস্ত তো প্রশাসন করে, পুলিশ প্রশাসন করে। আমার এই যে মামলা, আমার কোন ঘটনা আমি ঘটছে, কোন ঘটনার সাথে জড়িত, কোন ঘটনার সাথে আমি জড়িত? আমরা একটু আহমদ ভাইয়ের কাছ থেকে জেনে আসতে চাই। আহমদ ভাই, এই যে হঠাৎ করে রাজনীতির মাঠে উত্তেজনা, এই যে আগুন সন্ত্রাস, আপনার কাছে জানতে চাইবো যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ক্ষমতাসীনরাই ঘটনাটি ঘটিয়েছে, আপনার বিশ্লেষণ? না, আপনি যেটা জিজ্ঞেস করেছেন আমাকে, এই বিএনপির এই বক্তব্যগুলো পুরনো বক্তব্য, নতুন কিছু নয়। তারা ঘটনা ঘটাবে, দায় চাপাবে আওয়ামী লীগের ওপর, গভর্নমেন্টের ওপর। আপনার কি মনে আছে 21শে আগস্টে যখন আজকের প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালালো, তারপর বিএনপি থেকে বলা হলো, কি হাস্যস্কর দেখেন, যে গ্রেনেড নাকি বিএনপি নেত্রীর বেনিটি ভেঙেছিল। এরকম অবাক বিস্ময়ের কথাও শুনতে হয়েছে আমাদের। আপনি কি জানেন না জজমে নাটক দিয়ে কিভাবে তারা সাজাতে চেয়েছিল? সুতরাং বিএনপি কখনো বাস্তববাদী না। ওই দিন আমি দেখতেছিলাম, একটা কলাম পড়তেছিলাম, নিউজ দেখলাম যে ট্রাম্পের যারা ঘনিষ্ঠজন, তার উপদেষ্টা, তারাও বিব্রত হচ্ছে, এবং কেউ কেউ বলছে যে ট্রাম্পের এই গোয়ার্তুমিকে আমরা কিভাবে বুঝাবো, যে বাস্তবতাটা কিভাবে বুঝাবো। এখন আপনার হাত কেটে ফেললে তো এটা লাল রক্ত বেরোবে, এখন যদি বিএনপি বলে না সাদা রক্ত বেরোবে, এটা আমার মানতে হবে? বিএনপি তো অযৌক্তিক পার্টি, দায়গুসারা পার্টি, এটা পার্টি তো নয়, এটা হচ্ছে সব পার্টি মিলে যেটা হচ্ছে ককটেল পার্টি, মিক্সচার পার্টি। এখানে জামাত আছে, এখানে আপনার উগ্রবাদ আছে, জঙ্গিবাদ আছে, এখানে শেখ আব্দুর রহমান বাংলা বা এর প্রেতাত্মারা আছে, সব কিছু মিলে হচ্ছে বিএনপি। বিএনপি তো এটা আইডিওলজিক্যাল পার্টি না, বিএনপি হচ্ছে আওয়ামী লীগ ঠেকাও, মুক্তিযুদ্ধের চেতনাকে বিনাশ করো, এটা হচ্ছে তাদের মূল টার্গেট। যে আজকে যেটা বলছেন আপনি, সন্ত্রাস আর রাজনীতি কি এক জিনিস? আমরা 2014 সালে কি দেখেছি? একই ঘটনা। 14-13 বাংলাদেশে যা ঘটে গেছে, সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাস, রাস্তায় বোমা, গাড়িতে আগুন, পেট্রোল বোমা, চারিদিকে আগুন আগুন, আগুনই সন্ত্রাস, আগুন সন্ত্রাস। এবং কত লোক আপনার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ছিল, আগুনে দগ্ধ হয়েছিল, কতজন মারা গেছে। এই যে একজন ট্রাক চালক সেই পেট্রোল বোমায় দগ্ধ হয়ে তিনি বলছিলেন যে পেট্রোল বোমা শুধু আমার শরীর পুড়েনি, আমার সংসারটা পুড়েছে। এমন ট্রাক চালক, বাস চালক, ড্রাইভার, সাধারণ মানুষ, আপনার মনে আছে কুমিল্লার 14 গ্রামে ভোরবেলায় শেষ রাতের দিকে যাত্রীবাহী গাড়ি আসছে 900 কোচ, সেখানে আপনার পেট্রোল বোমা দিয়ে কতগুলো লোককে হত্যা করা হয়েছে। তাহলে হত্যার রাজনীতি, পেট্রোল বোমার রাজনীতি, অগ্নি সন্ত্রাসের রাজনীতি, এই রাজনীতির অপর নাম হচ্ছে বিএনপি। বিএনপি সম্পর্কে আপনার আমেরিকাতে একটি সংস্থা অবজারভেশন হচ্ছে
বিএনপি সন্ত্রাসী সংগঠন। আপনি বলছেন না যে আপনার জামাত হচ্ছে সন্ত্রাসী, তার সাথে হচ্ছে বিএনপির জোট। কাজে জামাতের সাথে জোট করে যারা বিএনপি করে, সেই বিএনপি কোনো শান্তিবাদী পার্টি হতে পারে না, সেই বিএনপি কোনো ডেমোক্রেটিক পার্টি হতে পারে না। সেই পার্টি হচ্ছে উগ্রবাদের পার্টি, জঙ্গিবাদের পার্টি, সন্ত্রাসের পার্টি, মানুষ হত্যার পার্টি, মানুষ খুনের পার্টি। সুতরাং এই পার্টি আজকে যে ঘটনা ঘটিয়েছে, কই বেগম জিয়া যখন কারাগারে ছিলেন তখন তো দেখিনি রাজপথে 20,000 মানুষ, 10,000 মানুষের মিছিল, হয়নি তো, করতে পারেন, বিশেষ সক্ষমতা নেই। এমনকি শাহ মুয়াজ্জেম তাদের পার্টির নেতা বলেছে, আমি নিজে দেখেছি, শুনেছি, টেলিভিশনে বলেছি যে আমাদের পার্টির নেতা চেয়ারপারসন তো মূর্খ মানুষ, লেখাপড়া জানে না, রাজনীতি বুঝে না, যে কারণে সে আজকে আপোষ করেছে। এবং মেজর হাফিজ সে তো আরও বেশি এগিয়ে পড়েছে, আমাদের পার্টি দুর্বল হয়ে গেছে, আমাদের পার্টি এখন আপোষ করছে, এই কারণে পার্টি দুর্বল। কোনো পার্টি যে দুর্বল, একমাত্র পার্টি যখন গণভিত্তি থাকে না, জনভিত্তি থাকে না, তখনই সেই পার্টি সন্ত্রাসের পথ বেছে নেয়। এবং যারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তারা কিন্তু বিএনপির পক্ষ থেকে তো বিবৃতিতে বলা হচ্ছে যে এটা ক্ষমতাসীনদের কাজ। না, বিবৃতি দিলাম, বিবৃতি তো আপনার মিথ্যাচারের বিবৃতি। বিএনপি হচ্ছে একটা মিথ্যাচারের পার্টি, সত্যকে আড়াল করে আপনার এই মিথ্যা কথা বলা এবং সরকারের উপর দোষারোপ করা। আপনি বললেন বিএনপির অফিসের সামনে এসে একটা গাড়িতে আগুন দেওয়া হলো, এটা তো সিগন্যাল, এটা মানুষ পরিষ্কার বুঝে কারা করেছে। সরকার কেন করতে যাবে? সরকারের কাজ কি আগুন দিয়ে দেশে ইনস্টেবল পরিবেশ তৈরি করা? এটা গভর্নমেন্টের দায়িত্ব। গভর্নমেন্ট তো চাইবে শান্তিপূর্ণ পরিবেশ। সুতরাং বিএনপি করেছে, এখন পুরো দায়িত্বটা, যেমন আপনার 1314 যা ঘটেছে সেই দায়টাও কিন্তু বিএনপি আমাদের গাড়ে চাপাবার চেষ্টা করেছে, বলেছে গভর্নমেন্ট করছে। কি বলে গভর্নমেন্ট করছে? যেখানে বিএনপি চেয়ারপারসন বলেছেন যে আপনার রাস্তায় নেমে যান, সহিংস পথে নেমে যান, এবং তারা সহিংসতা নেমেছে, জামাত নেমেছে, নেমে কত মানুষকে হত্যা করেছে, পুলিশকে হত্যা করেছে, পুলিশকে মারধর করেছে, পুলিশের গায়ে পেট্রোল বোমা মেরেছে। এটিকে আমরা ভুলে গেছি, দেশের মানুষ ভুলে গেছে। দেশের মানুষকে বুঝিয়ে দিয়ে বলতে হয়, তাদেরকে একেবারে বলতে হয় যে আপনারা জানেন না এগুলো। আজকে যা ঘটলো আপনার সন্ধ্যার সময়, ইলেকশন চলাকালীন সময়, আপনার মরুদ নাই, আপনার কোমরের শক্তি নাই, আপনার 500 লোক গিয়ে মিছিল করার শক্তি নাই, আপনি বোমা মারি দিলেন। তাও তো বুঝতাম, হ্যাঁ নির্বাচন আপনার অভিযোগের প্রেক্ষিতে একটা মিছিল করেছেন 20,000 লোকের, কই তা তো পারলেন না। সেই শক্তি তো আপনাদের নেই, সাংগঠনিক শক্তি আপনার নেই, আপনাদের সমর্থনে পিপুল নেই, মানুষ নেই, কই? আপনারা বলছেন জনগণ ভোট দিতে চায় নাই, তাহলে সেই ভোটাররা কোথায়? তাহলে সেই ভোটাররা কি আপনাদের পক্ষে? সেই ভোটাররা কি আপনাদের পক্ষে এসে মিছিল করেছে? বলেছে যে বিএনপির পক্ষে মিছিল করেছে, ধানের শীষের পক্ষে মিছিল করেছে? নো। বড়ত হলো যে বাই ইলেকশন স্বাভাবিক কারণেই এতটা উৎসমুখর হয় না, কখনোই ছিল না। বাই ইলেকশন তো জাতীয় নির্বাচন নয়। এবং ভোটাররা, একটা হলো করোনা ভাইরাস, একটা আতঙ্ক আছে, সেকেন্ড ওয়েভ আসছে, একটা আতঙ্ক আছে, একটা দিক। দুই দিক হলো আপনার বাই ইলেকশানে আমি গেলাম, ভোট দিলাম, হ্যাঁ বিএনপি পাস করলো, গভর্নমেন্টে তো পতন হবে না। না, রুহুল হোসেন প্রিন্স বলছিলেন যে আসলে নানা কারণেই নির্বাচনের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। না, নানা কারণে নির্বাচনের প্রতি মানুষ আগ্রহ হারাবে কেন? নির্বাচনের প্রতি আগ্রহ আছে, আগ্রহ থাকবে। এই তো সামনে পৌরসভা নির্বাচন আসছে, আপনি দেখবেন কি আগ্রহ, দেখবেন ইউপি নির্বাচন আসছে কি আগ্রহ। নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ কমেনি, এটাও ওনার নিজস্ব অ্যাজাম্পশন। তার অ্যাজাম্পশনটা একেবারে শতভাগ সত্য? নো, নেভার, কখনো না। মানুষের ভোটের প্রতি আগ্রহ আছে। যে এখনই আপনি গ্রামে যান, দেখেন নির্বাচনী হাওয়া বইছে। ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, চেয়ারম্যান ইলেকশন করবে, কারা মেম্বার ইলেকশন করবে, পৌর মেয়র ইলেকশন কারা করবে। আমরা তো পার্টি দেখি, আমাদের বাসায় কত লোক আসছে, ভাই আমি ক্যান্ডিডেট, মেয়র ক্যান্ডিডেট, আমি মেয়র। কিন্তু উপনির্বাচন বা করোনা ভাইরাসের কথা আপনি বলছেন, করোনা ভাইরাসের মধ্যেও আরও কয়েকটি নির্বাচন আছে, সেখানেও ভোটের উপস্থিতি বা ভোটের হার অনেক বেশি ছিল। আজকের যে প্রেক্ষাপট, সেখানে দেখছি যে আমরা খুব বেশি, মানে 40-50% ভোট। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে, আপনার উত্তর সিটি এবং দক্ষিণ সিটি নির্বাচন হয়েছে না?
সেখানে বিএনপির প্রার্থী দুজন ছিলেন ইয়াং, তারা মিছিল করেন নাই, তারা সেখানে আপনার দাঁড়ে দাঁড়ে ভোট চাইতে যান নাই, তাদের পিছনে মানুষ ছিল না, তারা ভোট পেয়েছেন না, সেদিন নির্বাচনী উৎসব ছিল না, নিশ্চিত ছিল। সুতরাং এই নির্বাচনটাকে তারা জাস্ট অংশগ্রহণ করেছে যেই মাত্র, কিন্তু নির্বাচনটাকে উৎসব মুখর করা, পার্টিসিপেট করা, জনগণকে পার্টিসিপেট করার জন্য যে উদ্যোগটা নেওয়া, এটা বিএনপি করতে পারে না, এটা বিএনপি ব্যর্থতা। একটা কথা আপনাকে, আওয়ামী লীগ কেউ পেরেছে? আমরাও পেরেছি, আমাদের যা ছিল আমাদের সেই শক্তি নিয়ে পেরেছি, আমাদের নিশ্চয়ই শক্তি, আমাদের যা সাংগঠনিক শক্তি আছে তা তো পেরেছি, নাহলে এই ভোটটা করতেই পেলাম, যে ভোটটা পেয়েছি ভোটটা করতে পেলাম। উনি বলছেন কাজীপুর, আচ্ছা কাজীপুর সম্পর্কে তো উনি ভালো জানেন, ওনার বাড়ির কাছে। কাজীপুর তো এটা নৌকা মার্কার ঘাঁটি, এখানে বিএনপি বলতে কিছু নাই। এটা মোহাম্মদ নাসিম সাহেব এখানে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তার আব্বা মিনিস্টার ছিলেন, জাতীয় চার নেতার একজন। এটা টোটালি হচ্ছে নৌকার শক্ত দুর্বৃত্ত ঘাঁটি। কাজে এখানে বিএনপির আপনার অস্তিত্ব বলতে নাই বললেই চলে। এবার আপনি বলছেন যে আমরা যদি অর্গানাইজ নাই করব, আমরা যদি অর্গানাইজ নাই করবো তাহলে এই ভোটগুলো করতে আসলো। আমরা অর্গানাইজ করেছি, আমরা বিপুলের কাছে গিয়েছি, মানুষের কাছে গিয়েছি, ভোটারদের কাছে ভোট চেয়েছি, অর্গানাইজ করে এনেছি। তিনি বলছেন না সব বহিরাগত, উনি কীভাবে বললেন বহিরাগত? সব আমাদের ভোটার, নৌকার ভোটাররা এসেছে, জি, ওই এলাকার ভোটাররা এসেছে। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে এসে আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, ইভালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। দর্শক, ইভ্যালি 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় আবারও আগুন সন্ত্রাস। যাব রহিন হোসেন প্রিন্সের কাছে। প্রিন্স ভাই, আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন। এই যে আজকের যে ঘটনাটি ঘটলো সেটি নিশ্চয়ই রাজনীতির জন্য অশনি সংকেত। আপনি শুরুতে বলছিলেন যে অনেকগুলো ইস্যুই হারিয়ে যাচ্ছে, যেগুলো মানুষের সাথে সম্পৃক্ত, জনগণের সাথে সম্পৃক্ত। এই যে ইস্যুগুলো যে হারিয়ে যাচ্ছে, সেই ইস্যুগুলো তুলে ধরার দায়িত্ব নিশ্চয়ই বিরোধী রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলো কি আসলে তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারছে? না, আপনি যেহেতু ইস্যুর কথা বললেন এবং হারিয়ে যাওয়ার কথা বললেন, এক্ষেত্রে বরঞ্চ আমরা কিছু পুরস্কার দিতে পারি। অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমান সরকার প্রশাসনের কি বলবো যে অন্তত পক্ষে এক অংশ তো বটেই, তারা এক একটা ইস্যুর মধ্যে নানা ইস্যু খুব সচেতন ভাবে নিয়ে আসার কাজটি খুব ভালোভাবে করতে পেরেছে। এবং আমাদের প্রচার যন্ত্র এবং নানামুখী যে জায়গাগুলো আছে, যারা এক ধরনের ওপিনিয়ন ক্রিয়েট করে, তারা মানুষকে ওইদিকে ড্রাগ করে নিয়ে যেতে পারে। এবং সিচুয়েশনটা সেরকম একটা জায়গায় আছে, এটা হচ্ছে রিয়েলিটি। এখন যেটা আপনি বললেন, হ্যাঁ এটা তো ঠিকই না, আপনি প্রচার যন্ত্রের কথা বলছেন। যখনই যে কোনো ইস্যু আসে তখন কিন্তু গণমাধ্যম সেই ইস্যুতেই থাকে। এই ক্ষেত্রে আমি আপনার সঙ্গে ডিফার করলাম না, আমি ওই পয়েন্টে আপনার সাথে দ্বিমত করলাম না, কিন্তু আমার যে প্রশ্নটা আমি করতে চাই আসছিলাম এখনই আপনি বলেছেন, ধন্যবাদ আপনাকে। এটা ঠিকই, কারণ আপনার তো কিছু করার নাই, কারণ এখন একটা বাসে আগুন লেগেছে, আপনি সেটাকে সামনে আনবেন, ওটা ঠিকই আছে। কিন্তু আমাকে যদি বলেন, আমি পরের প্রশ্ন আসছিলাম, ইস্যুটা তো আমরা এই যে ধরুন আমাদের কমিউনিস্ট পার্টির দিক থেকে আমি এখানেও বললাম যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে এটা একটা সন্ত্রাসী ঘটনা, তার বিচার অবশ্যই করতে হবে, নির্মমভাবে করতে হবে। এক্ষেত্রে কোনো রাগ ঢাকের কোনো সুযোগ করা যাবে না, সেটা দেখতে হবে। কিন্তু একই সাথে যে নির্বাচনের যে চেহারাগুলো দেখলাম, তাতে পুরো নির্বাচনের ব্যবস্থা ফেল করেছে। কিভাবে একটা ভালো নির্বাচন ব্যবস্থা করা যায় সেটা আমরা কমিউনিস্ট পার্টি তো বলছি, কিন্তু দেখবেন যে এখন এইখানে আমাদের স্পেসটা কমে আসছে। তাহলে আপনি যেটা বলেন, আমরা তো মনে করি আমরা তো অন্যতম বিরোধী দল, তাহলে এই বিরোধী দল হিসেবে আমরা যখন কথা বলছি তখন কিন্তু আমাদের এইটা থাকছে না, আমরা ওই ইস্যুটাকেই প্রধান করে যাচ্ছি। অবশ্যই ইস্যু তো কথা বলতে হবে, আপনারও কোনো বিকল্প নেই, এবং ইস্যু আমিও বাদ দিতে পারবো না, আমিও করবো। সুতরাং আমার প্রশ্ন, আপনার ওই প্রশ্নের উত্তরে আমি এটা বলতে চাই যে যখন এই ধরনের কি বলে যে মূল ইস্যুকে ধামাচাপা দেওয়ার অনেক সময় একটা কেরামতির খেলা চলে, তখন ওই ইস্যুটা তুলে ধরার দায়িত্ব যেমন একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে, হ্যাঁ নিঃসন্দেহে বাংলাদেশের চল হিসাবে সরকারি দল তো এটা করবে না, আশা করেও লাভ নেই। বিরোধী দলে যারা আছে তাদের একটা বড় দায়িত্ব, সেটা আমরা করব। একই সাথে আমি মনে করি যে অন্য যারা আছি তারা যদি বাস্তবে একটা নৈতিক অবস্থানে নেই, সে প্রচার মাধ্যম সহ আরো অন্যান্য মাধ্যমের যারা আছে তাদেরকে অবশ্যই ওই বর্তমান যে ইস্যুটা সামনে আসছে তার সাথে এই ইস্যুগুলোকে
বাইপাস করা যাবে না, তাদেরকে আনতে হবে বলে মনে করি। আমি এই প্রসঙ্গক্রমে এই যে যখন আপনার সাথে কথা বলছিলাম, আমি সর্বশেষ একটু খবর দেখার চেষ্টা করছিলাম। এটা ইন্টারেস্টিং জিনিস একটা আমি দেখলাম, যেটা একটা অনলাইনে একটা পত্রিকায় নিউজ হিসাবে বেরিয়েছে। আমি কিছুক্ষণ আগে এটা দেখলাম যে আমাদের পুলিশ প্রশাসন বলছে যে বাসে যে আগুনগুলো লাগানো হয়েছে, ওনাদের নাকি প্রাথমিক অবজারভেশন হচ্ছে এই বাসগুলো থেকে 3 থেকে 12 জন যাত্রী ছিল এবং তারা যাত্রী বেশে ওইখানে গেছে, আগুন দিয়ে তারা নেমে গেছে। ইতিমধ্যে ওরা নাকি ফুটেজ সংগ্রহ করেছে এবং কিছু চেহারা ওনাদের কাছে স্পষ্ট হয়েছে। তো সেটা তো আমি আরেকটা মানে কি বলবো, ইনভেস্টিগেশনের নতুন মাত্রা বলে মনে হচ্ছে যে বাসগুলো আগুন লাগলো, তাহলে কি এই তথ্য কারেক্ট হলে 3 থেকে 12 জন? তাহলে তো এটা পরিকল্পনার থেকে আরো বড় পরিকল্পনার অংশ। এবং এইটা তো আমার একটু বিবেচনা করতে, এখন একটু আরো বিবেচনা করতে হচ্ছে যে আমি আগেই বলেছি, শুরুতে যেটা বললাম, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নানা ধরনের যে গ্রুপ আছে, তারা নিজেরা দাবি করছে তারা সবকিছু জানে, তাদের বাইরে কিছু হয় না। তাহলে তাদের বাইরে এই ঘটনা ঘটলো কিভাবে? তাহলে এই যে মানুষ অনেকে বলে যে তাদের বাইরে কিছুই ঘটে নাই, সুতরাং এক্ষেত্রে কারা জড়িত এটা অনেক সময় খুঁজে বের করার জন্য এটা রহস্য থেকে যায়। বাংলাদেশে কিন্তু আমরা ওই যে জজ মিয়া সহ নানা সময় ঘটেছি, আমরা মনে করি যে এই জায়গাটায় না, যে এই ঘটনার সাথে কারা জড়িত, কি কারণে করলো, এই কাজটা যেমন নির্মোহভাবে করতে হবে, একই সাথে জনগণের যে ইস্যু, সেই ইস্যুটা জরুরি ভিত্তিতে সামনে নিয়ে আসতে হবে। আমি আজকের যদি একটা প্রধান ইস্যু যদি বলতে চান, অবশ্যই আগুন দেওয়ার ঘটনাটা সন্ত্রাসী ঘটনা যেটা ঘটলো, এবং এইটা তো আমিও বললাম যে ধরুন সেই যে দুপুর থেকে যেটা ঘটলো, এক নাগাড়ে ঘটে গেল, আবার সন্ধ্যায় ঘটলো। তার মানে যদি এটা আরো বড় মাস্টার প্ল্যানের অংশ থাকে, তাহলে তো এইটা তো আরো পরেও ঘটতে পারে। কিন্তু এইটা কতটুক যাবে সেটা ব্যাপার না। কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে আপনি দেখবেন যে নির্বাচন নামক যে বিষয়টা, এই যে কয়টা ভোট হলো, কি হলো, আহমদ ভাই কি বললেন না বললেন, আমি সেইটা নিয়ে আমি তর্ক করতে রাজি না। আপনি মানুষের কাছে চলে যান, আপনার টেলিভিশনে মানুষের কাছে যান, নির্বাচনের ব্যবস্থা কি হয়েছে, মানুষের আদৌ আগ্রহ আছে কিনা, সেইটা হচ্ছে বড় ব্যাপার। এবং মানুষ মনে করে যে ও ভোট দিয়েও কোনো লাভ নেই, কারণ যা রেজাল্ট হওয়ার তাই হবে। সুতরাং এইরকম একটা জায়গায় চলে গেছে। আর আমরা বামপন্থীরা বারবার বলে আসছি যে পুরো নির্বাচনী ব্যবস্থাকে আপনি ঢেলে সাজানো ছাড়া মানুষের কল্যাণে এই নির্বাচনটা কিছু করতে পারবেন না। তখন ঘটবে কি জানেন, আমরা প্রচলিত যে সংসদীয় গণতন্ত্রের ধারার কথা বলছি, এইটা যখন দিন দিন ফেল করতে থাকবে, তখন এই সংসদীয় ধারার প্রতিও মানুষের অনীহা আসবে। তখন এর থেকে জন্ম নেবে ষড়যন্ত্রের যারা করতে চায়, করে তারা রাজনীতি করতে চায়, ক্ষমতায় আসতে চায়, নানাভাবে এই যে ডিপলিটিক্যালাইজেশনটাকে সামনে নিয়ে আসতে চায়, তারা কিন্তু শক্তিশালী অবস্থান নেবে। এবং এই অন্ধকারের শক্তি তারা কিন্তু এই ধরনের নানা ধরনের চক্রান্তমূলক কর্মকাণ্ডে এগিয়ে যাবে, যেটা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের জন্য ভালো খবর না। এখানে যারা আমরা আছি 3 জন আলোচনা করছি, রাজনীতির মানুষ, আমাদের জন্য ভালো খবর না এবং দেশের জন্য ভালো খবর না। সুতরাং আমি মনে করি যে এইটা বিবেচনা করে আমাকে রাজনীতিবিদদের রাজনীতি জায়গায় চলে আসতে হবে। আর নির্বাচন যেহেতু একটা প্রধান ব্যাপার, এবং নির্বাচনের আগে আমি খালি এখানে ছোট্ট করে 2-3টা পয়েন্ট বলি। একটা দেখেন যে এই নির্বাচনে আমাদের পার্লামেন্ট নির্বাচন, এই পার্লামেন্ট নির্বাচন মানে তো এইটা হইতে হবে যারা আইন প্রণয়ন করবে, রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ করবে। আর এদিকে যেটা আমাদের স্থানীয় নির্বাচন হচ্ছে, এটা স্থানীয় সরকারের নির্বাচন। তাহলে সেই ক্ষমতা দেখবেন যে কারোর কিন্তু সেই ক্ষমতাগুলো নাই। আর নির্বাচন ব্যবস্থা এখনো ওই যে 1 নম্বর প্রশাসনিক কারসাজির হাতে বন্দী। আপনি দেখবেন নির্বাচনে এত বড় ঘটনা ঘটছে, আমাদের সিইসি নির্বাচন কমিশনার যে কি উত্তর দিলেন, আরেকজন নির্বাচন কমিশনার বললেন যে অতীতের থেকেও সবচেয়ে খারাপ নির্বাচন হয়েছে। উনি আমেরিকার সাথে তুলনা করে আর কোন দিকে নিয়ে যেতে চাইলেন। তার মানে উনাদের কোনো আদৌ তাপ উত্তাপ আছে এটা বলে মনে হয় না। কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসাবে যারা মুক্তিযুদ্ধ করেছেন, আমাদের সিনিয়ররা, তারা যে বাংলাদেশটাকে অর্জন করার দায়িত্ব পালন করেছে, আমরা যারা 90-এর কর্মী হিসাবে দায়িত্ব পালন করেছিলাম, গণতন্ত্র পুনরুদ্ধারের কাজটা করেছিলাম, সুতরাং আমরা দেখছি যে এই পুরো ব্যবস্থাটাই ফেল করে যে ষড়যন্ত্রকারীদের হাতে কিন্তু আমরা দেশটা দিয়ে দেওয়ার জায়গায় যাচ্ছি। এই কাজটা চলতে দেওয়া যাবে না। সুতরাং এখনো সময় আছে, কোন ষড়যন্ত্রকারীর শক্তি যাতে না আসতে পারে। আমাদেরকে এই গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হবে। গণতন্ত্রের যে নেগেটিভ দিকগুলো আছে সেটা বাতিল করতে হবে। নির্বাচনকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আর নির্বাচনকে বাদ দেওয়া শুধু না, এই যে পুরো ব্যবস্থার পরিবর্তন করে জনগণের আস্থা ফিরে আনতে হবে। আজকে আপনি বলেন, যদি ওনারা বলেন যে এই যে ভোটের লোকজন, তাহলে এইটা যদি ভোট হয়, আমি ধরেই নিলাম যে ওনাদের তথ্য কারেক্ট, 14% গেছে। তা 14% ভোটে নির্বাচিত হলে আমি কি হিসাব করে দেখেছি 86% লোক এই নির্বাচনে যায়নি। তাহলে কি করে নির্বাচন দাবি করতে পারে? হ্যাঁ, কাগজে কলমে আপনি বলতে পারেন আমাদের সংবিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী এটা নির্বাচিত হয়েছে। তাহলে এই যে 50 বছরের বাংলাদেশ, আমরা কেন একটা উন্নততর নিয়ম করব না, যে অন্তত পক্ষে পুরো নির্বাচনে
যে যতগুলো ভোটার তার 50% বেশি যদি ভোট না পায় তাহলে নির্বাচিত হতে পারবে না, আবার নির্বাচন হবে। এর জন্য নির্বাচন ব্যবস্থায় নির্বাচনকে প্রশাসনিক কারসাজি মুক্ত করতে হবে, টাকার খেলা মুক্ত করতে হবে, মাস্তানি সন্ত্রাসী থেকে মুক্ত করতে হবে, সাম্প্রদায়িক প্রচার প্রচারণা থেকে মুক্ত করতে হবে। আমি তো আজকে টেলিভিশন ফুটেজে যেটা দেখলাম, আপনি দেখবেন এটা যেটা বলেছেন হাবিব ভাইয়ের ওই পয়েন্টের সাথে উনি কারেক্ট এই অবজারভেশন, আমি এটা কারেক্ট মনে করি। আপনি দেখবেন নির্বাচন এর আগে আমরা দেখেছি কি করে বুথ জাম্প করে রাখা হয়, কিভাবে আধিপত্য বিস্তার করা হয়। এক একটা নির্বাচন যাচ্ছে, একটা রাতে ভোট হয়, দিনে ভোট, জনগণ আসে না, কিন্তু প্রথমে লোক দেখানোর জন্য অন্যরা যাতে যেতে না পারে, বিরোধী পক্ষ যেতে না পারে, তাতে একটা নতুন ধরনের ক্যারিকেচার দেখানো হয়, যেটা দূরের থেকে মনে হবে মানুষের একটা স্বতঃস্ফূর্ততা আছে। এইটা তথাকথিত স্বতঃস্ফূর্ততা। হাবিব ভাইকে সুযোগ দিতে চাই। হাবিব ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন, আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই যে আজকের যে ঘটনাটা, এই ধরনের ঘটনা নিশ্চয়ই আমাদের রাজনীতির জন্য অশনি সংকট। এই জায়গাটি থেকে রাজনীতিকে বের করে মানে রাজনীতিকে বের করে আনা উচিত, বা একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারার রাজনীতি প্রচলন হওয়া উচিত। আর নির্বাচনী ব্যবস্থার সংস্কারের কথা বলছিলেন প্রিন্স ভাই, এই জায়গাটিতে আপনার পরামর্শ যে কথাটি বলেছেন, বা আহমদ হোসেন যে কথাটি বলেছেন, যেটা মিলিয়ে যদি আমি বলতে চাই, তাহলে আহমদ হোসেন বলেছেন সব ভোটার আমাদের, ঠিকই বলছেন। এমন একটা নির্বাচনী ব্যবস্থা যে কোনো ডিস্ট্রিক্টের লোক এসে ভোট দিতে পারে নৌকামার্কা, সেই কথা তো সে ঠিক বলছে। আমার ওখানে নির্বাচন হলো কুষ্টিয়া, ভেড়ামারা, নাটোর, লালপুর, পাবনা সদর, যে ইচ্ছা সেই ভোট দিতে পারে, যে বয়সে সেই ভোট দিতে পারে, কোন কেন্দ্রের ভোটার তার দরকার নেই। আওয়ামী লীগের পক্ষে ভোট দেবে যে কোনো লোক যে ভোট দিতে পারবে, যেহেতু ভোটাররা ভোট দিতে যায় না, সেই হিসাবে সে কথা ঠিকই বলেছে। গেল তো উনি বললেন কি, এত মানুষ আমাদের ভোট দিতে আসে, ধানমন্ডি 5% ভোট কাস্ট হলো কেন বলেন? ওখানে 9.5% ভোট কাস্ট হলো কেন? অথচ 1.5 বছর আগে তো ধানমন্ডি 80% ভোট কাস্ট হয়েছে, ড্যামরা 80% ভোট কাস্ট, তাহলে ভোট গেল কোথায়? বাদ হয়ে গেল কোথায়? আজকে ঢাকাতে কত % ভোট কাস্ট হলো, আর কাজীপুরে কত % ভোট কাস্ট হলো, আমার ওখানে কত % ভোট কাস্ট হলো? ধরেন কাজীপুরে আওয়ামী লীগ 400 ভোট, বিএনপি 400 ভোটও পাবে না। তো আওয়ামী লীগ কি ওখানে 1,88,325 ভোট পেয়েছে? কেউ বলতে পারবে? ও তো ইমান থাকবে না যদি কেউ বলে সত্য কথা এত ভোট পড়েছে, বলতেই পারবে না। আমি সিইসিকে বলেছি, প্রধান নির্বাচন কমিশনকে বলেছি যে আপনার সিটি কর্পোরেশন নির্বাচন করলেন আপনি ইভিএমে, আমাকে উনি বললেন যে ইভিএমে ভোট ব্যবস্থা করেছে এই কারণে রাতের বেলার জন্য ভোট সিল মারতে না পারে, এই জন্য নিজে বলতে স্বীকার করছে রাতের বেলা ভোট হয়েছে। তাহলে যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন আমি ইভিএমে করেছিলাম, ভোট তো দেন ম্যানুয়ালি। তার আমি নির্বাচনের দায়িত্বে ছিলাম, আমি প্রধান নির্বাচন কমিশনে ওখানে গেছি, আমি ভোট গণনার কাছে ছিলাম, আমি রাতে টকশোতে গেছি 71 জার্নালে, রাত্রে 12:30 যখন বাজে তখন বললাম যে ডুমনির সেন্টারে ভোট এখনও এসে পৌঁছালো না কেন কৃষি বিশ্ববিদ্যালয়ে? সবচেয়ে স্লো পরিবহন তার নাম গরু গাড়ি, গরু গাড়ি করে আসলেও তো এতক্ষণ পৌঁছানোর কথা, কেন আসতেছে না? ভোট পড়ছে 5-7%, 10%, এখন 30, 25, 26, 20% বানাতে হবে। আমি উনাকে বলেছি, উনার সামনে বলেছি যে আমার এজেন্ট ছিল, থাকে নাই, থাকতে পারে নাই, আপনার ভোট পড়ছেন 10-15% ইভিএম পড়ছেন, আর বাদ বাকি ওখানে প্রিজাইডিং অফিসার বলে দিন এত % ভোট কার সাথে, দেখবে কি? অনৈতিক যেখানে প্রিজাইডিং অফিসার, আপনি জিজ্ঞাসা করতে পারলেন না যে হে প্রিজাইডিং অফিসার, এই রিটার্নিং অফিসার 100% ভোট কাজটা কী করে? এখন মানুষ মারা যায়, অসুস্থ থাকে, বিদেশ যায়, জিজ্ঞাসা করেছেন কোনোদিন? বিএনপির মধ্যে একটা দল মাত্র 57 ভোট পেতে পারে একটা সংসদীয় আসনে, মাত্র 153 ভোট, 143 ভোট পেতে পারে, 300 ভোট পেতে, 500 ভোট পেতে পারে, বলেন আপনি না? তাহলে আমি বললাম আমার ওখানে আমি 2018 সালে ভোট করলাম, এক কেন্দ্রে ভোট করলাম 3122 ভোট, আমার কেন্দ্রে 2টা পর্যন্ত ভোট করেছিলাম, এবার ভোট দিয়েছে আমাকে 180টা, এক কেন্দ্রে ভোট করলাম 1730 ভোট, এবার ভোট দিয়েছে 8টা। ঠিক আছে, আমার তাতে আমার আপত্তি নেই, তো তুমি 2,40,000 ভোট করতে পারলে, তো শয়তান ভোট দিলে তো 2,80,000 ভোট হওয়ার কথা না। আর যে কথাটি বললাম যে আপনি 9টার সময় ভোট ব্যালট পেপার পাঠাবেন বলেছেন, আমি 10টার সময় তখন সাংবাদিক সম্মেলন করে আমার বাড়িতে, তখন আমি বললাম যে ব্যালট পেপারগুলি সকালবেলা যদি মানুষের হাতে পৌঁছাতো আস্তে করে একটা সিল মারত। এখন ব্যালট পেপারগুলিকে নির্যাতন করা হচ্ছে, ধাবা ধাপ ধাবা 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 সিল মারতেছে রাতের বেলায়। সকালবেলা পাঠানোর কথা, রাতের বেলা ব্যালট পেপার নিয়ে গেছে, কার কথা কে শুনে?
আর প্রশাসনের কথা যে বললাম, এই দেশে সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে হত্যা করে নাই। এই দেশের সাধারণ মানুষ জিয়াউর রহমানকে হত্যা করে নাই। এই দেশের সাধারণ মানুষ চিটাং লালদিঘির ময়দানে 30 থেকে 25 থেকে 30 জন লোককে আজকে বর্তমান প্রথম হত্যা করে নাই। এই যে জজমেন্ট নাটক বেগম খালেদা জিয়া তারেক রহমান সাজায় নাই, কে সাজিয়েছে? প্রশাসন। যে প্রশাসন আজকে আমাদের মিথ্যা মামলা দেয়, আসমান থেকে একটা শব্দ হয় না, বৃষ্টির ফোঁটা পড়ে না, মেঘের গর্জন শোনা যায় না, বোমাবাজির মামলা দেয়। আজকে রুইন হোসেন প্রিন্স যে কথাই বলেছেন, খুব অত্যন্ত যৌক্তিক কথা বলেছেন। একটা বাসে একটা মানুষ মারা যায়নি, এই বাসে মানুষ 3 জন 5 জন থাকে কি করে? তার মানে কি? তার মানে প্রশাসন কারসাজি করে এই বাসগুলোতে আগুন দিয়েছে বিএনপিকে অ্যারেস্ট করার জন্য, কয়েকশো লোককে মামলা দেওয়ার জন্য। এই প্রশাসন বলতে পারে 200-355 লোকের আজকের ঘটনাই বলছে। একটি ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ, একটা ভিডিও ক্লিপ, একটা অডিও ক্লিপ। তারপরে আহমেদ হোসেন যে কথাই বললেন, ওই দাউদকান্দির যে ঘটনাটা, ওই কক্সবাজারে গাড়ি আসতেছিল পুলিশ প্রোটেকশনের মধ্য দিয়ে আসতেছিল না, ওখানে আলাদাভাবে হলো কি করে, আলাদা গেল কি করে? যেখানে এতগুলি মানুষ মারা গেল, 14 গ্রাম ক্ষমতা আছে সেই সময় বিরোধী দল রাস্তায় নামা, রাত্রি ভোট রাত্রে আপনারা মেরেছেন, ঝড়ের মধ্যে পালিয়ে থাকে। একজন 2015 সালের বেগম খালেদা জিয়াকে 3 তারিখ থেকে গ্রেপ্তার করার পর যতদিন একজন লোককে, একজন বিএনপি নেতা কোনকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, কোথাও পারে নাই। তার মানে কি? বিএনপি এতগুলি লোক গাড়ি পোড়ালো, এতগুলি লোক পেট্রোল বোমা মারলো, ধরা পড়তো না? একটা ভিডিও দেখাতে পেরেছে, ফুটেজ দেখাতে পেরেছে? আজকে যে এতগুলি বাস পোড়ালো, দেখান তো দেখি কোথায় যায় বিএনপির লোক পুড়িয়েছে। বাস পোড়ালে বাসের ভিতরে লোক থাকবে না কেন? 3 জন 5 জন। এগুলি হিরাবাদ। প্রশাসনকে সরকার এমনভাবে আজকে করাপ্ট হতে বাধ্য করেছে, আর উপায় নেই। আমি যদি ধরেন সিগারেট না খাই, আপনি পয়সা দিয়ে আমাকে সিগারেট খাওয়ার নেশা যখন বানিয়ে দিবেন, তখন আপনারা কিনে দেওয়া লাগবে না, আমি কিনে খাবো, আপনাকে দেবো। তো প্রশাসনকে এমনভাবে এই যে নীতি নৈতিকতাকে একেবারে বিসর্জন দিয়ে দিচ্ছে। তা নয় প্রদীপকে একের পর এক 214টা খুন করার পর ধরা পড়ে। আপনার এখানে হাজী সেলিমের ছেলে এই যে নেভিরিয়াকে মারলো, পারে। এই যে প্রশাসনকে ওই জায়গায় নিয়ে গেছে, মিথ্যা কথা বলতে 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 প্রশাসন এই যে ক্রস ফায়ার হয়, অস্ত্র উদ্ধারের জন্য নিয়ে যাওয়া হয়, তার সাথী সহযোগীরা তাদেরকে ছিনিয়ে নিতে আসে। আজ পর্যন্ত দেখাতে পেরেছেন যারা ছিনিয়ে নিতে আসে আসামিকে, একজন গুলিবিদ্ধ হয়েছে, একজন ধরা পড়েছে, একজন মারা গিয়েছে? না। আমরা তো সুষ্ঠু রাজনীতি, এইটা সুষ্ঠু মানে এখন ধরেন আমাকে যদি অনৈতিক কাজ আপনি করান, একটা আমাকে দিয়ে যদি আপনারা একজনকে খুন করান, আমি একে থাপ্পড় মারবো, ওকে কিল দেবো, আমি ওকে মারবো, ধরবো, লুট করবো, করবই তো। তা আমাকে দিয়ে তো সবচেয়ে গরিত কাজটা করাচ্ছেন এই প্রশাসনে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, একজন এসপি, একজন ডিসি, একজন ওসি, একজন টিওনো, একজন আপনার অ্যাডিশনাল এসপি বলতে পারবে এর সামনে এসে, আমি যেমন বলতেছি বলতে পারবে মিডিয়ার সামনে এসে যে 2018 সালের নির্বাচনে আমি অমুক জেলার দায়িত্ব ছিল, রাত্রিবেলা ভোট হয় নাই? আমরা এই জন্য বলছি এই প্রশাসন এমন অনৈতিক, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, বড় অপরাধ কিছু নাই। একজন মানুষের টাকা কেড়ে নিলে টাকা হতে পারে, তার যে কোনোভাবে হতে পারে। একটা মেয়েকে ধর্ষণ করলে সে যেমন ফিরে আসে না, তার ইজ্জত ফিরে আসে না, ঠিক তেমনিভাবে কোটি কোটি মানুষের যারা অধিকার কেড়ে নেয়, মানুষ প্রশাসনের দায়িত্ব হলো চোরকে ধরা, চোরের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা। আর এখানে ভোট চোরদেরকে, ভোট ডাকাতদেরকে প্রশাসন প্রোটেকশন দিচ্ছে। হ্যাঁ, কোন দেশ? আমরা শেষ দিকে সুযোগ দিতে চাই, আমি আমাদের সুযোগ দেন। আমি আমাদের ওই কথা বললাম না, এক জায়গায় ভোট হচ্ছে 5%, এক জায়গায় ভোট হচ্ছে 85%, এক জায়গায় 30%, যশোর ভোট 23%, 63%, করোনার ভিতরে ওখানে ভোট 52%, এখানে 5%। কেন এমন কেন হবে? আহমদ ভাইকে একটু জবাব দেওয়ার সুযোগ দিতে চাই। আহমদ ভাই, আপনি নিশ্চয়ই কথা শুনছিলেন, আপনার কাছে জানতে চাইবো যে এই যে নির্বাচনী ব্যবস্থার একটি সংস্কারের কথা বলছিলেন দুজনই, আপনার মতামত জানতে চাই।
না, আপনি নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কথা ফ্রিজ বলেছে, উনি অন্য কথা বলেছে, উনি ওই লাইনেই যান নাই। উনি গতানুগতিক কথাই বলে গেছেন, বাস্তবতার কাছাকাছি নেই। প্রশাসন তো সব গভর্নমেন্টে আমলই থাকবে। মানে বিএনপি হচ্ছে দোয়া তুলসী পাতা, বিএনপি হচ্ছে ফেরেস্তা, বিএনপির ইতিহাসে কোনো পাপ নাই। বিএনপি মনে হয় ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছিল। বিএনপির নেতা জিয়াউর রহমান মনে হয় ভোটের মধ্যেই ক্ষমতা এসেছিল, জনগণের সাপোর্ট নিয়ে ক্ষমতা এসেছিল। কি এটা কি সত্য? নো, কখনোই না। তিনি আসলেন, রাষ্ট্রকীয় ক্ষমতা দখল করলেন, ভূমি দখলের মতো রাষ্ট্র দখল করলেন। রাষ্ট্র দখল করে তারপর পার্টি বানালেন, রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে। আপনি মনে হয় জানা আছে কিনা জানি না, হিজবুল্লাহ বাহার একটা জাহাজ, হিজবুল্লাহ বাহারের জাহাজে সমস্ত মেধাবী ছাত্রদেরকে নিয়ে গেলেন, জিয়াউর রহমান নিজে নিয়ে গেলেন। তাদেরকে উপটোকন দিলেন কি? অস্ত্র, অস্ত্র, অস্ত্র। ব্রেনটাকে ওয়াশ করলেন। তিনি বললেন মানি ইজ নো প্রবলেম। বাট এটা কি সত্য ছিল? আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ানস। আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দেব। এটা কিন্তু জিয়াউর রহমানই শুরু করেছিলেন। জিয়াউর রহমান সাহেব কিন্তু রাজনীতিবিদ ছিলেন না, জিয়াউর রহমান সাহেব কিন্তু ডেমোক্রেট ছিলেন না। জিয়াউর রহমান কিন্তু সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন, ডেমোক্রেসিকে হত্যা করেছিলেন। দেশের প্রধান, দেশের রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে তিনি সেনাপ্রধান হয়েছেন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে আদর করে, স্নেহ করে সেনা উপপ্রধান করেছিলেন। পৃথিবীর কোনো হিস্ট্রিতে নেই যে সেকেন্ড ইন কমান্ড আর্মিতে আছে, বাট ইন বাংলাদেশ এটা বঙ্গবন্ধু করেছিলেন অনলি ফর জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর ডেড বডি যখন 32 নম্বরের সিঁড়িতে পড়েছিল, কই জিয়াউর রহমান যখন শুনলেন, তিনি বললেন সো হোয়াট, কনস্টিটিউশন ইজ দেয়ার। তিনি বিস্মিত হলেন না, দায়িত্ব পালন করলেন না। এবং এই যে ক্যাপ্টেন মাজেদ, কিছুদিন আগে তাকে ফাঁসি কাস্টে জোড়ানো হলো, বঙ্গবন্ধুর অন্যতম খিলার। মৃত্যুর আগে তোমার সব বলে যায়, বলে গেছেন। কিন্তু পরদিন সকালে যখন ক্যান্টনমেন্টে মিটিং হচ্ছে, জিয়াউর রহমান সেখানে ব্রিফ করলেন সমস্ত সৈনিকদেরকে যে গত রাতে যা ঘটে গেছে এটা আমাদের বিষয় নয়, এটা জাতীয় রাজনীতির বিষয়। তিনি আড়াল করে দিলেন, সব কিছু আড়াল করে দিলেন। এবং খুনি মুশতাকের হাতে তিনি কিন্তু বেশটা পড়লেন। আচ্ছা, খুনি মুশতাক কাকে বেশ পড়াবে, কাকে প্রধান সেনাপতি বানাবে? তার বিশ্বস্ত লোকিত্ব বানাবে। এবং জিয়াউর রহমান তার বিশ্বস্ত ছিলেন, টোটাল ব্লুপ্রিন্টে তারা ছিলেন। কাজে বাংলাদেশের রাজনীতিকে কলঙ্কিত করেছে কে? জিয়াউর রহমান করেছে, বিএনপি করেছে। আপনি ইতিহাসের জায়গায় আসেন, বলবে যে অতীতে চলে গেলেন, অতীতে আপনি চলে গেলেন, অতীত তো আসবেই, অতীত তো আসবে না। আপনি বাংলাদেশের ক্ষমতায় আপনার বিএনপি ছিল না, বিএনপি ক্ষমতা দিয়ে কী করেছে? বিএনপি বাংলাদেশটাকে দুর্নীতিগ্রস্ত করেছে। 5 বার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে যখন বিএনপি ক্ষমতায়, বেগম জিয়া প্রাইম মিনিস্টার। এই যে হাওয়া ভবনকে কী বলবেন? সন্ত্রাসের ভবন। হাওয়া ভবন কে ছিল? যুবরাজ কে ছিল? তারেক জিয়া ছিল। এবং এই হাওয়া ভবনটা ছিল দুর্নীতির মনুমেন্ট, দুর্নীতির ভবন। এখান থেকে সমস্ত কিছু ব্লুপ্রিন্ট তৈরি হতো। 21শে আগস্টে আজকের প্রধানমন্ত্রী, দিদেন প্রাইম মিনিস্টার, দিদেন অপোজিশন লিডার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য যে ব্লুপ্রিন্ট, এটা হাওয়া ভবনে বসে তৈরি হয়েছে। আজকে আপনি যদি বলেন আব্দুল সালাম পিন্টু, যে আমরা শেষ দিকে এসেছি, আব্দুল সালাম পিন্টু কিলার, 21শে আগস্টের কিলার, তার ভাই তাজউদ্দিন কে, তারা সব মিলেমিশে আজকের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছিল। কাজেই খুন, হত্যা, যা যে পার্টির প্রধান দায়িত্ব, এই পার্টি কখনো ভালো হতে পারে না, এই পার্টি কখনো ডেমোক্রেটিক প্রক্রিয়া আসতে পারে না। ইলেকশন, আমরা ইলেকশনে বিশ্বাস করি, ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় আছি। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের এই কথাটা তো প্রস্তাবটা কমিউনিস্ট পার্টির, এই প্রস্তাবটা তো আমার পার্টির নয়, এটা বিএনপিরও নয়। এই সংস্কারের বিষয়টা যদি কমিউনিস্ট পার্টি প্রস্তাব আকারে কি সংস্কার তারা চায়, সে একটা কাগজ, এটা আপনার প্রস্তাব আকারে প্লেস করে, পেপার তৈরি করে প্লেস করে, তখন না সেটা নিয়ে আলোচনা হতে পারে।
এটা খালি তো মুখে দিয়ে বললে হবে না, সংস্কারের আলোচনা করতে হবে, গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে, সমস্ত পার্টিগুলো ওই পয়েন্টে এগ্রি হয় কি না, কী সংস্কার তারা চায়, কী সংস্কার, কী ধরনের সংস্কার চায়, সেটা হচ্ছে প্রশ্ন। কী ধরনের সংস্কার? পার্লামেন্টারি পলিটিক্সে একটা আমাদের আমরা জানি যে পার্লামেন্টারি পলিটিক্সে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পাবে তারাই গভর্নমেন্ট ফর্ম করবে। তো এই ক্ষেত্রে সংস্কারটা কোনটা সেটা আমরা জানি না। তারা কমিউনিস্ট পার্টি কোন সংস্কার চায়? এটা কমিউনিস্ট পার্টি বৈপ্লবিক চিন্তা থেকে চায়। কমিউনিস্ট পার্টি তো একদম শেষ দিকে শুনেন, কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি আপনি যে বলি সুইজন প্রিন্স দূরে আছে, কাছে থাকলে ভালো হতো। আই লাইক হিম ভেরি মাচ, আই লাইক হিম ভেরি মাচ, আই লাভ হিম ভেরি মাচ বলতে চাচ্ছে ভোটটা যেন মানুষ দিতে পারে, মানে সেটা তারা যেটা বলতে চাচ্ছে এটাই সংস্কার। যে একটা কোনো কোনো দেশে আছে এরকম যে পার্টিকে ভোট দেওয়া, ব্যক্তিকে নয়, যে পার্টিও তো পার্সেন্ট ভোট পাবে, আমরা একদম শেষ দিকে। সেই ভিত্তিতে সিট পাওয়া। এখন জানি না তাদের কি প্রস্তাব। তবে পার্লামেন্টারি পলিটিক্সের দুনিয়া অন্যান্য জায়গায় যে ব্যবস্থাপনা আছে, ভারতে যা আছে, ব্রিটেনে যা আছে, পার্লামেন্টারি ব্যবস্থাপনা যে সমস্ত রাষ্ট্রে চলছে ওই ব্যবস্থাপনা বাংলাদেশেও আছে। এবং এই ব্যবস্থাপনায় বাংলাদেশও আছে। কাজে বিএনপি আমাদের প্রতিপক্ষ, শোনেন আমরা একদম শেষ দিকে, আমাদের শেষ করতে হবে। আপনি শোনেন, আমাদের প্রতিপক্ষ বন্ধু একসময় আমাদের ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি দল বদল করেছেন, টিম বদল করেছেন, কণ্ঠ বদল করেছেন, এখন তিনি নতুন কণ্ঠ ধারণ করেছেন। যে আমরা শেষ করবো, আমাদের অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আর একদমই সময় দিতে পারবো না আপনাদের। একটা মরা মানুষ তো কাউকে মারতে পারে না, ধরতে পারে না। জিয়া রহমান বন্দী ছিলেন, সে বন্দী দশার থেকে বের করে। জি ধন্যবাদ রুমিন হোসেন প্রিন্স, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শেষ করবো আজকের ইভালি 21 রাত। দর্শক, নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। শেষ করছি আজকের ইভালি 21 রাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।